প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে আর্থিক বিভিন্ন অধ্যায়ের অর্থাৎ 10ম অধ্যায়ের 6 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা 176 নম্বর পৃষ্ঠা বের করো এবং উদ্দীপকটি ভালো করে পড়ো। আমিও তোমাদের সাথে পড়ছি। শতদল এন্টারপ্রাইজের 2017 সালের 30শে জুন সমাপ্ত বছরে অর্জিত মোট মুনাফা 1,28,000 টাকা। উক্ত তারিখে প্রতিষ্ঠানের আংশিক রেওয়ামিল ও প্রয়োজনীয় সমন্বয়সমূহ নিম্নরূপ। উত্তোলন ও মূলধন। উত্তোলন ডেবিট পাশে 10,000 এবং মূলধন ক্রেডিট পাশে 2,80,000। 2 নম্বর আইটেম অফিস সরঞ্জাম 2,40,000 ডেবিট। বেতন 6 মাসের লেখা আছে ব্র্যাকেটে 72,000। প্রদেয় নোট, প্রাপ্য নোট ও প্রদেয় নোট 25,000 ও 26,000। বাড়ি ভাড়া আয় ক্রেডিট 6,000। পুঞ্জীবিত অবচয় অফিস সরঞ্জাম 12,000 ক্রেডিট। 8% বিনিয়োগ 1/1/2016 1 লক্ষ টাকা। কমিশন ডেবিট 3,000 টাকা এবং ক্রেডিট 2,000 টাকা। বিনিয়োগের সুদ ক্রেডিট 4,000 টাকা। 10% বন্ধক ঋণ 1/2/2017 1,20,000 টাকা। এ হচ্ছে তোমার রেওয়ামিলের আইটেমগুলো। এরপর সমন্বয় দেওয়া আছে 4টি। সমন্বয়তে বলা হয়েছে সমন্বয় মজুত পণ্যের ক্রয় মূল্য 1,28,000 কিন্তু বাজার মূল্য 20,000 টাকা বেশি, অর্থাৎ বাজার মূল্য হচ্ছে 1,48,000 টাকা। বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গেছে। অফিস সরঞ্জামের 7.5% অবচয় ধরতে হবে। কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী রয়েছে। প্রশ্ন কতে বলা হয়েছে নিট বিক্রয় 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। প্রশ্ন খতে বলা হয়েছে শতদল এন্টারপ্রাইজের 2017 সালের 30শে জুন সমস্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আর প্রশ্ন গতে বলা হয়েছে নিট ক্ষতি 7,000 টাকা ধরে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থা নিরূপণ করো। তো শিক্ষার্থীরা, এখন আসো আমরা প্রশ্ন নম্বর ক এর সমাধান করি। প্রশ্ন কতে বলা হয়েছে নিট বিক্রয়ে 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে মোট মুনাফা মানে হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা জানি, কিন্তু আমাদের চাওয়া হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের মোট মুনাফা দেওয়া আছে, নিট বিক্রয় উদ্দীপকে বলা আছে, তাহলে আমরা বিক্রিত পণ্য বের করতে পারবো। তা আমার সূত্র যদি এভাবে সাজাই, দেখো 6 নম্বরের ক, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা থেকে নিট বিক্রয় বাদ বা নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ এটাকে যেমন পক্ষান্তরকে সাজাই, এভাবে লেখা যায়। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান এই পাশে আছে, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে প্লাস। নিট বিক্রয় জায়গা ঠিক থাকবে। আর মোট মুনাফা যদি পক্ষান্তর করি প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে নিট বিক্রয় আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3,56,000 আর মোট মুনাফা উদ্দীপকে প্রথম দিকে দেওয়া আছে 1,28,000। তাহলে 2,28,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তা শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর আলোচনা করব। 6 খতে বলা হয়েছে শতদল এন্টারপ্রাইজে 2017 সালের 30শে জুন সমস্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তা আমরা অঙ্কের শুরুতে লিখব শতদল এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী সালের 30শে জুন সমাপ্ত বছরে।
তো শিক্ষার্থীরা, যেহেতু উদ্দীপকে আমাদের মোট মুনাফা দেওয়া আছে আর প্রশ্ন বলা হয়েছে বিশুদ্ধ আয় বিবরণী প্রস্তুত করো, তাহলে আমাদের মোট মুনাফার পরের অংশ থেকে পরিচালনা মুনাফা বা ক্ষতি, নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা উদ্দীপক থেকে মোট মুনাফা বসাই প্রথমে। তো উদ্দীপকে মোট মুনাফা দেওয়া আছে, দেখো 1,28,000 টাকা। তো মোট মুনাফা পরের ধাপ নাম হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় করা। তো মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মোট পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। তো উদ্দীপকে দেখো 3 নম্বর আইটেম বেতন, ব্র্যাকেটে লেখা আছে 6 মাসের 72,000 টাকা। তো আমরা বেতন বসালাম, বেতন 72,000। কিন্তু ব্র্যাকেটে 6 মাসে বলার কারণে এই বেতনটা দেওয়া হয়েছে 6 মাসের, তাহলে বেতন বকেয়া আছে আরও 6 মাসের। যেহেতু 6 মাসে 72,000 বকেয়া থাকে 6 মাসের, তো 6 মাসে বকেয়া হবে 72,000। এই জন্য আসবে 1,44,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো, আরেকটা ব্যয় আছে, সেটা হচ্ছে 8 নম্বর আইটেমে কমিশন প্রদান 3,000 টাকা, যেটা ডেট পাশে দেওয়া আছে। তো লিখতে পারি আমরা কমিশন প্রদান 3,000 টাকা। এই দুইটা আইটেম সরাসরি উদ্দীপকে দেওয়া আছে। আরেকটা ব্যয় আছে সমন্বয়ে, সেটা হচ্ছে অফিস সরঞ্জামের ওপর 7.5% অবচয় ধরতে হবে। সেটা হচ্ছে সমন্বয় নাম্বার 3। সমন্বয় নাম্বার 3-এ বলা হয়েছে যে অফিস সরঞ্জামের 7.5% অবচয় ধরতে হবে। তো অফিস সরঞ্জামের অবচয় আমার জন্য পরিচালন ব্যয়। তাহলে আমরা কী করবো, এখন অফিস সরঞ্জামের অবচয় বসাবো। তো অফিস সরঞ্জাম আছে 2,40,000, তার উপরে 7.5%। 2,40,000-এর 7.5% হয় 18,000 টাকা। এই 18,000 টাকা আমরা এখানে বসাবো। তো শিক্ষার্থীরা, আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই, আমরা এখন এটা যোগ করে বসাবো। তো 1,44,000 থেকে 47,000, 47,000 55, 1,65,000। তো শিক্ষার্থীরা দেখো, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বেশি হওয়াতে আমাদের বের হবে পরিচালন ক্ষতি, কারণ আয়ের তুলনায় ব্যয় বেশি। 1,65,000 থেকে 1,28,000 যদি বাদ দেওয়া হয়, ক্ষতি দাঁড়ায় 37,000 টাকা। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এর সাথে যোগ করব অন্যান্য আয়। তো শিক্ষার্থীরা দেখো, অন্যান্য আয় আমাদের উদ্দীপকে দেওয়া আছে 5 নম্বর আইটেমে থেকে দেখাও বাড়ি ভাড়া আয় 6,000 টাকা। এখন সমন্বয় বা 2 নম্বর সমন্বয়ে বলা হয়েছে বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গেছে। তাহলে বাড়ি ভাড়া আয় 6,000 টাকা, এর মধ্যে 1,000 টাকা 1 বছর টাকা হচ্ছে অগ্রিম। তো 6,000 টাকা যদি 2 বছরের হয়, তো 1 বছর হবে কত? 3,000। এই অগ্রিম টাকাটা আমাদের কী করতে হবে? বাদ দিয়ে বসাতে হবে। এরপর শিক্ষার্থীরা দেখো, 8 নম্বর আইটেম কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি আছে 2,000 টাকা। আর সমন্বয় 4-এ বলা হয়েছে কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী রয়েছে, অর্থাৎ বকেয়া রয়েছে। তো বকেয়া কমিশন আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। এরপর শিক্ষার্থীরা আরেকটা আইটেম আছে 9 নম্বর, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। উদ্দীপকে দেওয়া আছে
4,000 টাকা সরাসরি। এখন শিক্ষার্থীরা আমাদের দেখতে হবে বিনিয়োগের সুদ বাবদ কোনো আয় বা ব্যয় অগ্রিম বা বকেয়া আছে কিনা। এখন দেখো শিক্ষার্থীরা 7 নম্বর আইটেম 8% বিনিয়োগ দেওয়া আছে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা এর উপর 8% হারে সুদ ধরতে হবে। তো 1 লক্ষ টাকার 8% করলে হয় 8,000 টাকা। তো শিক্ষার্থীরা আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্টেজ করলে সেটা 1 বছরের সুদ বের হয়। এখন দেখো বিনিয়োগের পাশে একটা তারিখ দেওয়া আছে 1/1/2016, অর্থাৎ 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই বিনিয়োগটা করা হয়েছে এবং আমাদের অঙ্কের তারিখ হচ্ছে 2017 সালের 30শে জুন, অর্থাৎ বিনিয়োগের তারিখ থেকে আর্থিক বিবরণীর শেষ তারিখ পর্যন্ত সময় হয় 1.5 বছর। তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুর উপর সুদ ধরতে হলে সেটা 1 বছরের উপর সুদ ধরতে হয়। 1 বছরের বেশি কখনোই ধরা যাবে না, কম হলে কম ধরা যাবে কিন্তু বেশি ধরা যাবে না। এই জন্য বিনিয়োগের উপরও আমাদের 1 বছর সুদ ধরতে হবে। তাহলে উদ্দীপকে বিনিয়োগের সুদ আছে 4,000 আর বিনিয়োগের সুদ 1 বছর হয় 8,000, তাহলে বিনিয়োগের সুদ বকেয়া আছে আরও 4,000। এ হচ্ছে আমাদের অন্যান্য আয়, আমাদের আর কোনো অন্যান্য আয় নেই, আর এটা আমরা যোগ করে এখানে বসাবো 15,000। এটা হচ্ছে আমার জন্য ব্যয়, এটা আমার জন্য আয়। ব্যয় থেকে আয় গেলে হয় থাকে কত 22,000, তারপরে ক্ষতি থেকে যে 22,000। এরপরে আমরা এখান থেকে বিয়োগ করব অন্যান্য ব্যয়। তো শিক্ষার্থীরা অন্যান্য ব্যয় আমাদের উদ্দীপকে সরাসরি দেওয়া নেই, কিন্তু একটি আইটেম আছে, সেটা হচ্ছে 10 নম্বরে 10% বন্ধকি ঋণ। এই ঋণের উপর আমাদের সুদ বকেয়া রয়েছে, এই বকেয়া সুদটাই আমাদের জন্য অন্যান্য ব্যয়। তা আমরা লিখব বকেয়া ঋণের সুদ। আর এই বকেয়া ঋণের সুদ আমাদের কি করতে হবে, গণনা করে বের করতে হবে। তো বন্ধকি ঋণ আছে 1,20,000, যার উপর 10% হারে সুদ ধরতে হবে। তো 1,20,000 টাকা 10% সুদ করলে হয় 12,000 টাকা। তা আমরা জানি এই 12,000 টাকা হচ্ছে 1 বছরের সুদ, কিন্তু বন্ধকি ঋণের পাশে একটা তারিখ দেওয়া আছে, সেটা হচ্ছে 1/2/2017, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই বন্ধকি ঋণটা গ্রহণ করা হয়েছে। আর আমাদের অঙ্কের তারিখ হচ্ছে 30শে জুন 2017। ততএব শিক্ষার্থীরা আমাদের এই বিনিয়োগের উপর সুদ ধরতে হবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5 মাসে। ততএব আমাদের কি করতে হবে, এই 12,000 টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 1 মাসের সুদ বের হবে, তাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 মাসের সুদ বের হবে। 5 মাসে আসে কত 5,000। তাহলে বন্ধকি ঋণের বকেয়া সুদ হচ্ছে 5,000। এটা আমাদের জন্য ব্যয়, এটাও ব্যয়, এটাও ব্যয়। তো ব্যয় ব্যয় কী হয়, যোগ হয়। 27,000 এটা হচ্ছে আমাদের জন্য, যেহেতু মাইনাস ফিগার, এই জন্য এটা আমাদের জন্য নিট ক্ষতি। তো শিক্ষার্থীরা আমরা কি করলাম, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলাম। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বেশি হওয়াতে পরিচালন ক্ষতি হয়েছে, পরিচালন ক্ষতির সাথে অন্যান্য আয় যোগ করলাম, যোগ করার পরে তার সাথে আমরা অন্যান্য ব্যয় বিয়োগ করলাম, তারপর আমাদের ক্ষতি রয়ে গেল 27,000 টাকা। এটা আমার জন্য নিট ক্ষতি। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বর সৃজনশীলের গণন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর বলা হয়েছে নিট ক্ষতি 7,000 টাকা ধরে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থা বিবরণী নিরূপণ করো।
তো সেক্ষেত্রে আমরা কী লিখলাম, স্বতন্ত্র এন্টারপ্রাইজ আর্থিক অবস্থা বিবরণী 2017 সালের 30 জুন। এখানে সমাপ্ত বছর কথাটা হবে না। তো আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে A=L+E, অর্থাৎ মোট সম্পদের যোগফল আর দায় মানি সম্পদের যোগফল সবসময় সমান হবে। তা আমরা আগে প্রথমে নির্ণয় করব মোট সম্পদ। তো এখানে লিখবো আমরা সম্পদ সমূহ। সমূহ লিখলাম। তো প্রথমে আমরা স্থায়ী সম্পদ বসাবো। দেখো সেক্ষেত্রে স্থায়ী সম্পদ আমাদের উদ্দীপক আছে মাত্র একটি, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম আছে 2,40,000 টাকা। এর থেকে আমরা বাদ দেব পুঞ্জীভূত অবচয়। সেক্ষেত্রে দেখো পুঞ্জীভূত অবচয় একটা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 12,000, এটা হচ্ছে বিগত বছরের। আর একটা আছে সমন্বয়ে, সেটা আমরা নির্ণয় করে বের করেছিলাম খ অংশে, সেটা হচ্ছে 18,000। এই মোট 30,000 টাকা। $12,000 হচ্ছে বিগত বছরে পুঞ্জীভূত হচ্ছে, আর 18,000 হচ্ছে চলতি বছরের পুঞ্জীভূত হচ্ছে। এই মোট 30,000 আমরা বাদ দিয়ে বসালাম। এরপর আমরা বসাবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমাদের উদ্দীপকে আছে মাত্র একটি, সেটা হচ্ছে দেখো 8% বিনিয়োগ, আর সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। এটা আমরা সরাসরি বসাবো যেহেতু একটি আইটেম। এরপরে আমরা বসাবো চলতি সম্পদ। উদ্দীপকে চলতি সম্পদ আমাদের আছে দেখো একটি, সেটা হচ্ছে 4 নম্বরে প্রাপ্য নোট 25,000 টাকা। আর কোনো চলতি সম্পদ আমাদের উদ্দীপকে সরাসরি দেওয়া নেই, বাকিরা আসবে সমন্বয় থেকে। সমন্বয় নম্বর 1-এ বলা আছে দেখো সমন্বয় মজুত পণ্য। সমন্বয় মজুত পণ্য প্রায় মূল্য 1,28,000 আর বাজার মূল্য 20,000 টাকা বেশি। তাহলে বাজার মূল্য যদি 20,000 টাকা বেশি হয়, তো বাজার মূল্য ধরে 1,48,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা জানি যে সমন্বয় মজুত পণ্যের ক্রয় মূল্য যদি দুটি থাকে, সেখান থেকে বসবে ছোটোটি, কারণ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমন্বয় মজুত পণ্যের মূল্য যদি দুটি হয়, দুটি থেকে যেটি কম সেটি বসাতে হবে। তো কম হচ্ছে ক্রয় মূল্য, এই জন্য আমরা ক্রয় মূল্য বসাবো 1,28,000 টাকা। এরপরে শিক্ষার্থীরা দেখো 4 নম্বর সমন্বয় বকেয়া কমিশন আছে, এটা আমাদের জন্য চলতি সম্পদ। ওই যে কমিশন 2,000 টাকা দিয়ে রয়েছে, এটা আমাদের জন্য বকেয়া কমিশন 2,000 টাকা, এটা বসালাম। তা সেক্ষেত্রে আরেকটা সমন্বয় আছে ওই যে বিনিয়োগের উপর, এই যে বিনিয়োগ 1 লক্ষ টাকা, এর উপর আমার 4,000 সুদ বকেয়া রয়েছে। এই বকেয়া সুদ আমার জন্য চলতি সম্পদ, এটা আমরা বসালাম। তাহলে আমাদের আর কোনো চলতি সম্পদ অঙ্কে নেই, আমরা এটা এখন যোগ করে বসাবো। এর নাম হচ্ছে মোট চলতি সম্পদ। এবার আরেকটা সম্পদ বসবে, সেটা হচ্ছে অলিক সম্পদ, কিন্তু অলিক সম্পদ আমাদের উদ্দীপকে নেই, সেজন্য আর বসাবো না। কারণ এই 3টা সম্পদ আমরা এখন যোগ করব। 2,10,000, 4,69,000। এই 4,69,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি, তাহলে মোট সম্পদ পেলাম কত, 4,69,000। এখন যদি আমাদের দায় ও মালিকানা সত্ত্ব যোগফল যদি 4,69,000 টাকা হয়, তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণী সঠিক আছে বলে ধরে নেওয়া যাবে। এখন আমরা বোর্ডটা বুঝব। এখন আমরা নির্ণয় করব মালিকানা সত্ত্ব ও দায়।
তা প্রথমে আমরা নির্ণয় করব মালিকানা সত্ত্ব। তা মালিকানা সত্ত্ব প্রথমে বসাবো আমরা মূলধন। তো উদ্দীপকের মূলধন দেওয়া আছে দেখো 2,80,000। এখান থেকে আমরা বাদ দিব নিট ক্ষতি, যেটা প্রশ্ন দেওয়া আছে 27,000, বাদ দিলে 2,53,000। এর থেকে আমরা বাদ দিব উত্তোলন, উদ্দীপকে দেওয়া আছে মূলধনের সাথেই, সেটা হচ্ছে 10,000। এই 2,43,000 হচ্ছে মোট মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা এখন আমরা নির্ণয় করব দীর্ঘমেয়াদী দায়, যেটা আমাদের উদ্দীপকে সরাসরি দেওয়া আছে, সেটা হচ্ছে 10% বন্ধকি ঋণ, সেটা হচ্ছে 1,20,000। এটা আমরা সরাসরি বসায় দিব। এরপর আমরা নির্ণয় করব চলতি দায়। তো সেক্ষেত্রে চলতি দায় উদ্দীপকে দেওয়া আছে একটা সরাসরি, সেটা হচ্ছে প্রদেয় নোট, এটা আমরা বসালাম, সেটা হচ্ছে 26,000। এরপরে আর কোনো চলতি দায় সরাসরি উদ্দীপকে আমার দেওয়া নেই। বাকিগুলো আছে সমন্বয়। দেখো সমন্বয় নাম্বার 2 বলা আছে বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গিয়েছে। যে বাড়ি ভাড়া দেখো আয় যে 6,000 টাকা ছিল, এর মধ্যে 1,000 টাকা 1 বছরটা অগ্রিম ছিল। ওই অগ্রিম আয়টা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। যে অগ্রিম বাড়ি ভাড়া সেটা বসালাম, কত টাকা বসাবো, 3,000 টাকা বসালাম। এরপরে দেখো সমন্বয় 3 নম্বর আইটেমে বলা আছে বেতন 6 মাসের। এখানে বকেয়া বেতন রয়ে গেছে 6 মাসে। এই বকেয়া বেতন 6 মাসে, এটা বসাবো 72,000 টাকা, যা আমরা খ অংশে দেখিয়েছিলাম। আরেকটা আইটেম আছে 10 নম্বর বন্ধকি ঋণ। এই বন্ধকি ঋণের উপর সুদ বকেয়া ছিল, এই বকেয়া সুদ আমরা বসাবো। এই বকেয়া ঋণের সুদ আমার জন্য চলতি দায়, এটা বের করেছিলাম আমরা খ অংশে 5,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো এই হচ্ছে আমাদের চলতি দায়ের অংশ। আর কোনো চলতি দায় নেই, আমরা এখন এটা যোগ করে বসাবো। 26,000 আর 3,000 29,000, এর সাথে যোগ করব 77,000। এই 1,06,000 হচ্ছে মোট চলতি দায়। এখন শিক্ষার্থীরা আমরা এই তিনটা একসাথে যোগ করব। যোগ করলে 4,69,000 টাকা যদি হয়, তাহলে আমাদের আর্থিক বাস্তবায়ন সঠিক আছে। যোগফল বের হচ্ছে 4,69,000 টাকা। এর নাম দেব আমরা মোট মালিকানা সত্ত্ব ও দায়। শিক্ষার্থীরা আমরা দেখলাম যে মোট সম্পদের যোগফল আর মোট দায় ও মালিকানা সত্ত্বের যোগফল 4,69,000 টাকা বের হয়েছে। তাহলে আমাদের আর্থিক বাস্তবায়ন সঠিক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, ভালো থাকো তোমরা। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন 10, 11, 12 সমস্যা নিয়ে আলোচনা করব।